উত্তরগুলো বলছি। আচ্ছা আমি একটু একটু বলছি, একটু একটু চেক করে নিচ্ছি। এই 1 থেকে 10-এর মধ্যে কোনো কোশ্চেন আটকিছে কারো, যেটা অ্যান্সার বলে দিতে হবে? একটু চেক করে নাও, 1 থেকে 10-এর মধ্যে কোনো কোশ্চেন অ্যান্সার বলে দিতে হবে। না স্যার। আচ্ছা, মোটামুটি সবার ক্লিয়ার, তাই তো? 1 থেকে 10-এর মধ্যে। নেক্সট দেখো, 11 থেকে 20-এর মধ্যে কোনো কোশ্চেন আটকিছে? স্যার 15টা হবে না কেন? ইলেকট্রনের সচলতা তো বেশি। হ্যাঁ 15 তো এ হবে হ্যাঁ স্যার। স্যার 15টা এটা হচ্ছে 15 এ হবে। হ্যাঁ 15টা ভুল দিয়েছে, 15টা ডি হবে না, এ হবে। এটা আচ্ছা ভুল 13টা আছে। দেখুন একটু, 13টা উষ্ণতা 15টা বৃদ্ধি করলে অর্ধ পরিবাহের রোধ তো হ্রাস পাবে। 13টা 13 হ্যাঁ। উষ্ণতার বৃদ্ধিতে ঠিক অর্ধ ওই স্যার লিখেছি, ঠিকই আছে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর 11 থেকে 20-এর মধ্যে কোনো আটকেছে কারো? স্যার বলছি ওই 11 দাগের যে কোশ্চেনটা এন টাইপের জন্য, ওটা তো অ্যান্টিমনি হয়, ফসফরাসও তো হয়। হ্যাঁ ওটা ভুল আছে, ওটা সবকটাই হবে। স্যার বলছি হ্যাঁ। এই কোন বিশুদ্ধ অর্ধপরিবাহীর হুম। পরিবাহিতা মানে এর উপরে কি চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব আছে? না, নেই। চৌম্বকের কোনো প্রভাব নেই। ঠিক আছে। আচ্ছা 11 থেকে 20-এর মধ্যে কোনো আটকায়নি তো আর? নেক্সট। আচ্ছা বলো 21 থেকে 30-এর মধ্যে আগে বলো। আচ্ছা ঠিক আছে মোটামুটি। স্যার স্যার 23টা একটু বলুন। 23 ধরি একটি সিলিকন ও একটি জার্মেনিয়াম ডায়োডের ভৌত মাত্রাগুলি সমান। ভৌত মাত্রাগুলি সমান মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার কথা বলা হয়েছে। সিলিকনের নিষিদ্ধ অঞ্চলে জার্মেনিয়ামের থেকে বেশি হয়। সিলিকনের ব্যান্ড গ্যাপ কত হয়? 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। দুটি ডায়োডই পশ্চাৎমুখী বায়াস দেওয়া হলে, তার মানে দুটাই বিপরীত বায়াসে আছে, জার্মেনিয়ামের বিপরীত তড়িৎ প্রবাহের মাত্রা সিলিকন অপেক্ষা বেশি হবে। এই যে যেহেতু ব্যান্ড গ্যাপটা জার্মেনিয়ামের কম, তাহলে কি হবে? ওখানে রোধটা কম, যেহেতু আমার জার্মেনিয়ামের কি হচ্ছে, এই যে ব্যান্ড গ্যাপটা, এই যে গ্যাপটা, এটা কত? জার্মেনিয়ামের কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সরি ভুল করছি, ই টাইপ তো নয়, মানে মেন কথা হচ্ছে যে জার্মেনিয়ামের কত? এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্সি ব্যান্ডের মধ্যে গ্যাপ হচ্ছে যেহেতু ব্যান্ড গ্যাপের মধ্যে ভ্যালেন্সি গ্যাপ 0.7 ইলেকট্রন ভোল্ট জার্মেনিয়ামের ক্ষেত্রে, তাহলে এই বাধাটা কম, এর ক্ষেত্রে বাধা কম, আর এর ক্ষেত্রে সেই গ্যাপটা কত? 1.1 ইলেকট্রন ভোল্ট এই গ্যাপটা সিলিকনের ক্ষেত্রে। তাহলে যেহেতু এই বাধাটা বেশি, মানে ব্যান্ড গ্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি রোধের মতো কাজ করবে, বাধা। তো আমরা জানি কি ভি সমান আই আর, তাহলে আই সমানুপাতিক কত? 1/r। তাহলে আর যত বাড়বে আই তত কমবে। সেই হিসাবে যেহেতু এর ব্যান্ড গ্যাপ বেশি, তার মানে এর রোধটাও বেশি, এর বাধা বেশি। আর এর ব্যান্ড গ্যাপ যেহেতু কম, তাহলে এর রোধ কম, তার মানে এতে কারেন্ট বেশি বেশি হবে। এই কারণে এই জন্য 23-এর এ হবে অ্যান্সার। আর আর কারো কোনো আটকিছে? 24 24 তো হবে। 24 এটা কি বলছো বলো? 24 সি এর অপশনটাও তো হবে। হ্যাঁ ইন্ডিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম হবে। অ্যালুমিনিয়াম। হবে 24-এ। তাহলে এখানে সিও অ্যান্সার হবে, সি আর ডি। আর বলো, তারপর দেখো যদি 30 পর্যন্ত হয়ে যায়, 31 থেকে 40-এর মধ্যে বলো। 31 থেকে 40 কোন জায়গায় আটকেছে? যদি না আটকায় তারপরে বলো। তাহলে 41 থেকে 50-এর মধ্যে। 34-এরটা একটু বলুন। হ্যাঁ স্যার 34টা কি করে হলো? বিপরীত বায়াসে তড়িৎ প্রবাহ সর্বদা অতি নগণ্য। নির্দিষ্ট বিভবের উপর তড়িৎ প্রবাহের মান বেড়ে যায়।
বৈবর্তনের সংখ্যাগুরু বাহক দ্বারা উৎপন্ন তড়িৎ প্রবাহ এদের মধ্যে কোনটি নয়। আচ্ছা, বিপরীত বায়াসে আমাদের হচ্ছে বিপরীত বায়াসে আমি আগের দিন এভালেন্স ব্রেকডাউন আর জেনারেল ব্রেকডাউনটা পড়েছিলাম, বলেছিলাম যে এভালেন্স ব্রেকডাউন কাকে বলে, জেনারেল ব্রেকডাউন কাকে। হ্যাঁ, তো এভালেন্স ব্রেকডাউন কখন হয়? তোমরা নিশ্চয়ই এই গ্রাফটা দেখে বলছো যে বিপরীত বায়াসে এরকম কারেন্টকে কি হঠাৎ করে ফলো করে প্রচুর পরিমাণে কারেন্ট পাওয়া যায়, তাই তো? কিন্তু এটা ধরা যাবে না কেন? মনে করে দেখো, বলেছিলাম এখানে একটা কথা বলা হয়নি, সেটা আজকে বলে দিচ্ছি। এভালেন্স ব্রেকডাউন কখন ঘটবে? যদি ডোপিং মাত্রা কম করা হয়, পিএন ডায়োডে ডোপিং মাত্রা যদি কম করা হয় এবং ভোল্টেজটা যখন গ্রেটার দেন 6 ভোল্টের থেকে বেশি যাবে না, আমি যখন বিপরীত বায়াসের ভোল্টেজটা 6 ভোল্টের থেকে বেশি দেব, তখন কি হবে না, তখন আমার সম্প্রপাত ভঞ্জন ধরবে, মানে হবে এভালেন্স ব্রেকডাউন তখন ঘটে। আর এভালেন্স ব্রেকডাউনে কি হয় বলেছিলাম না, এইখানে যে পিতে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কি হবে, আমি যখন এখানে পিতে নেগেটিভ দিব, এনে পজিটিভ দিব, তাহলে এই উচ্চ তড়িৎ ক্ষেত্রের জন্য, মানে এপাশে প্লাস আর এপাশে মাইনাস, তাহলে এপাশে প্রচুর প্লাস, মানে আমি যত এখানে ভোল্টেজ বাড়াতে থাকবো, এইখানে আমি যত ভোল্টেজ বাড়াবো তত এখানে কি হবে, আকর্ষণ বল তত বেশি বাড়বে ইলেকট্রনের জন্য। তাহলে ইলেকট্রন কি করবে, সেই আকর্ষণ বলের প্রভাবে একটা গতি শক্তি লাভ করবে। সেই গতি শক্তি নিয়ে যখন কি করবে না, নিঃশেষ অঞ্চল ক্রস করবে, তখন এখানে যে ইলেকট্রন আর হোল যুগ্ম গঠন করে বসেছিল, সেই ইলেকট্রন হোল যুগ্মকে কি করবে, ধাক্কা মেরে ইলেকট্রন হোলকে আলাদা করে দিবে। তো ইলেকট্রন হোল আলাদা হয়ে যাওয়ার জন্য কি হবে না, কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। তার জন্য কি হবে, কি বলেছিলাম যে ডায়োডটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুড়ে যাবে। তো সেই পুড়ে যাওয়াটা জিনিসটা আমাকে ধরা চলবে না, কেন না, এটা তো এভালেন্স ব্রেকডাউন ঘটে গেছে। মানে ডায়োডটা যদি পুড়েই যায় তাহলে তো তার কোনো আর কথা থাকলো না, গল্পই শেষ হয়ে গেল ওখানে। তো ওই জন্য ওইটা ধরা যাবে না। ওই জন্য আমাদেরকে কি ধরতে হবে, যেটা আমরা জানি যে পিএন সংযোগ ডায়োড বিপরীত বায়াসে তড়িৎ পরিবহন করেই নি। যদি করে সেটা কি হয়, সংখ্যালঘু বাহকের জন্য করে এবং সেটা খুব কম পরিমাণে করে। সেই জন্য 34-এর এ হবে অ্যান্সার। এবার নির্দিষ্ট বিভবের উপর তড়িৎ প্রবাহের মান বেড়ে যায়, এই কথাটা ঠিক। নির্দিষ্ট বিভবের উপর তড়িৎ প্রবাহের মান কি হঠাৎ করে বেড়ে যায়, এই যে 6 ভোল্টের পরেই কি হবে, হঠাৎ করে এভারেজ ব্রেকডাউন ঘটবে। কিন্তু কি বললাম যে এভারেজ ব্রেকডাউন ঘটার সাথে সাথে কিন্তু ডায়োডটা পুড়ে যাবে। কেন না, ইলেকট্রন হোল এই ধাক্কা মেরে যখন ইলেকট্রন হোলকে তো ভাঙবে, সেই ইলেকট্রন হোল যে পেয়ার করে গঠন করেছিল, ইলেকট্রন হোল আলাদা হওয়ার জন্য কি হবে না, তাপ শক্তি উৎপন্ন হবে। সেই তাপ শক্তি মানে যেহেতু এখানে কি হবে, যে ইলেকট্রনটা গিয়ে ইলেকট্রন হোলকে ধাক্কা মেরে আলাদা করছে, সেই ইলেকট্রন হোলও আবার কি করবে, এই উচ্চ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অন্য ইলেকট্রন হোলকে আবার আঘাত করবে। তার ফলে কি হবে, সেই নিউক্লিয় বিভাজনের মতো সেই একটা নিউট্রন গিয়ে 3টা নিউট্রন উৎপন্ন করবে, সেই 3টা নিউট্রন আবার গিয়ে আরো 3টা নিউট্রন উৎপন্ন, প্রত্যেকটা আবার 3টা করে উৎপন্ন করবে। এখানেও ঠিক সেম জিনিস ঘটবে। গুণোত্তরীয় প্রগতি কি হবে, খুব দ্রুত ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন হোলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং খুব দ্রুত গুণোত্তর প্রগতিতেই কি হবে, তাপও উৎপন্ন হবে। তো সেই তাপের প্রভাবে কি হবে, ডায়োডটা পুড়ে যাবে। ওই জন্য বি এর অপশনটা নেওয়া যাবে না, বি এর অপশনটা হবেই না কোনো মতে। আর বিপরীত বায়াসে তো সি এর অপশনটা তো হবেই না, কারণ বিপরীত বায়াসে সংখ্যা লঘু বাহক তড়িৎ পরিবহন করে। তো সি আর ডি ওই জন্য বাদ, ডি তো অপশনের মধ্যেই পড়েছে না কোনো। বোঝা গেছে এবারে? 34 যদি বলতো জেনার ডায়োড, তাহলে 34 এর বিটা অ্যান্সার হতো, কারণ জেনার ডায়োডের ক্ষেত্রেই আমরা একমাত্র ধরে নেব যে বিপরীত বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর হঠাৎ করে প্রচুর পরিমাণে কারেন্ট পাওয়া যায়। এটা এই যে প্রপার্টিটা, এটা একমাত্র জেনার ডায়োডই দেখায়, বাকি কোনো ডায়োড কিন্তু দেখাবে না। বাকি যে ডায়োডই এটা দেখাবে সে ডায়োডটা পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো পুড়ে যাওয়া জিনিসটাকে আমরা ধরতে পারবো না অ্যান্সার হিসাবে। বোঝা গেছে? 34। হ্যালো, 35টাও একটু বলে দিন। 35। আচ্ছা, 35 এ বলছে যে V1 আচ্ছা ছবিটা আগে আঁকি, 150 ওহম, এইখানে বলা আছে +3 ভোল্ট। আচ্ছা, V1 বলা আছে, V1 এর ভ্যালু কি বলছে, V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট করা হলো, তাহলে পমাত্রা পরিবর্তন মিলি অ্যাম্পিয়ার এককে বার করো। আচ্ছা, প্রথমে ভাবো V1 এর ভ্যালু হচ্ছে কত, 2 ভোল্ট। তাহলে এখানে যদি আমি 2 ভোল্ট বসাই, এর পাশে যদি 3 ভোল্ট বসাই, তাহলে
এখানে একটা ছোট্ট করে ডায়োডের চিহ্ন দিয়ে আছে, এখানে খেয়াল করে দেখো ছবিতে। তাহলে আগে বলো, তাহলে ডায়োডটা সম্মুখ বায়াস আছে না বিপরীত বায়াস আছে? যদি এই পাশে 2 ভোল্ট হয় আর এই পাশে 3 ভোল্ট হয়, বিপরীত বায়াস। বিপরীত তার বয়সে মানে আছে। কারেন্ট যাবে নি, তার মানে 2 ভোল্টের জন্য কারেন্ট পাবো না। তাহলে যখন আমি এখানে 6 ভোল্ট করব তখন কিন্তু কারেন্ট যাবে, কারণ বলেছে 2 ভোল্ট থেকে 6 ভোল্ট করে দিয়ে আছে ডাইরেক্ট। বলেনি যে 2 ভোল্টের পর 3 ভোল্ট 4 ভোল্ট ক্রমাগত, বলেনি কন্টিনিউয়াস, বলেনি কথাটা। 2 ভোল্ট থেকে 6 ভোল্ট করে দেওয়া আছে। তাহলে 6 ভোল্ট যখন দেবো এখানটা, তাহলে এই পাশটা হচ্ছে 6 ভোল্ট আর এই পাশটা তখন 3 ভোল্ট। তাহলে ডায়োডটা তখন কি বায়াসে আছে? সম্মুখ বয়সে। সম্মুখ বায়াস আছে। আর তখন বর্তনীতে এফেক্টিভ ভোল্টেজ কত? এফেক্টিভ ভোল্টেজ তাহলে কত হবে? 3 ভোল্ট কার্যকর হবে স্যার। বা না জানলেও চলবে, ভোল্টেজের পার্থক্যটাই হচ্ছে বিভব পার্থক্য, V2 - V1, তার মানে 6 - 3 মানে কত? 3 ভোল্ট। তাহলে V সমান পেয়ে গেলাম 3 ভোল্ট, আর আমাকে বলে দেওয়া আছে রোধ হচ্ছে 150 ওহম। তাহলে V সমান IR, তাহলে I সমান V/R, তাহলে 3/150, 3 5 15, 50 মানে হচ্ছে তোমার 50 মানে হচ্ছে তোমার কত হবে? ওই 20 মিলি অ্যাম্পিয়ার স্যার। 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে উত্তর, যদি মিলি অ্যাম্পিয়ারে নিয়ে আসতে চাই। এই আর কিছু নেই। নেক্সট আর কোনটা বলো, একদম 50 পর্যন্ত বলো, কোন অঙ্ক আটকেছে কিনা। আর অপশন গুলো একটু নামান। যে অঙ্কটা জিজ্ঞেস করলে 35-এর অঙ্কটা, ওটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 19 সালে এসেছিল, 1 নাম্বারের জন্য। স্যার আমি হচ্ছে ওই ভোল্টেজ কারেন্টটা আছে দুটো বের করে ডিফারেন্স করে বের করেছিলাম। হ্যাঁ আমারও 4। স্যার না ওটা না, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওটা ওইভাবে করলে হবে না, কারণ ওটা বিপরীত বায়াস হয়ে গেছে। না স্যার বিপরীত বায়াস নয়, ওটা নয় স্যার। 2 ভোল্টের জন্য কারেন্ট যাবে না, 6 ভোল্টের জন্যই প্রথমে কারেন্টটা বের করেছি, তারপরে যখন হচ্ছে মানে আর এদিকে 3 ভোল্টের জন্য। আচ্ছা আচ্ছা, ভোল্টেজ ডিফারেন্সটা করলেই ভালো হবে। ভোল্টেজ ডিফারেন্স করতেই হবে, কারণ ওহম সূত্রের হ্যাঁ ফর্মুলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, V - IR। ভোল্টেজ ওই ডিফারেন্স হ্যাঁ। পার্থক্য, শুধু বিভব নয়। আমি তো কিছু 6 করলে থেকে 2 বাদ দিয়ে দিয়েছিলাম, 4 ভোল্ট ধরে করছিলাম, ওই জন্য হয়নি। 2 ভোল্টের জন্য তো কারেন্ট যাবে না, ওটা তো ভুল। এটা ছাড়া আর কোনো মেথডই হবে না, অন্য বাকি সব মেথড কিন্তু ভুল, এটাই একটাই মেথডের। আচ্ছা যাই হোক, তারপর বলো 50 পর্যন্ত। স্যার 42টা একটু বলুন। 42, নিচের পিএন ডায়োডের মধ্যে প্রবাহিত প্রবাহ মাত্রার মান কত? আচ্ছা এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা জিজ্ঞেস করেছে, ভালোই হয়েছে। এটা নিয়ে প্রতিটা ব্যাচের একটি সমস্যা আছে। এইরকম অঙ্ক যখন থাকবে তখন হচ্ছে তোমাদের হয়তো কনফিউজ হচ্ছে। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখালে বুঝতে পেরে যাবে। ছবিটা বোধহয় এরকম আছে, এটা মাইনাস, এটা প্লাস দিয়ে গ্রাউন্ড করা আছে, আর এপাশেও বোধহয় রেজিস্ট্যান্স দিয়ে, এপাশে দিয়েছে মাইনাস, এপাশে দিয়েছে প্লাস দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, একদম গ্রাউন্ড করে দিয়েছে। এই তো এপাশে বলা আছে মাইনাস প্লাস 3 ভোল্ট, আর এপাশে বলছে মাইনাস প্লাস 1 ভোল্ট। প্রথমত বলো তো ডায়োডটা কি বায়াসে আছে? বিপরীত বায়াসে আছে। কি করে বুঝলে? দেখো ওপাশেও মাইনাস ওপাশেও মাইনাস তো। হ্যাঁ, তার মানে ওই কনসেপ্ট কাজে লাগানো যাবে না, যে কনসেপ্ট তোমরা জানো, যে এবার পি তে পজিটিভ আর এন এ নেগেটিভ দিলে হচ্ছে সেটা সম্মুখ বায়াস, আর তার উল্টাটা দিলে হচ্ছে পি তে নেগেটিভ আর এন এ পজিটিভ দিলে হচ্ছে সেটা বিপরীত বায়াস। এই কনসেপ্ট লাগানো যাবে না। কি কনসেপ্ট ধরবো?
এই জন্য আমি বলছি যেটা সেটা মনে রাখবে, সবসময় মনে রাখবে পি তে যদি হাই আর এন এ যদি লো হয় তখন সেটা ফরওয়ার্ড, আর যদি এটা লো এটা যদি হাই হয় তাহলে পি হচ্ছে রিভার্স। তো এখানে দেখো 1 ভোল্ট দিয়েছে এই পাশে মানে এটা লো, আর এখানে 3 ভোল্ট দিয়েছে মানে এটা হাই, তার মানে এটা বিপরীত বায়াস আছে। এই জন্য, কারণ এই কনসেপ্ট যদি ধরো, এই পোলারিটির কনসেপ্ট যদি ধরো, প্লাস মাইনাসের কনসেপ্ট ধরো, তাহলে দেখো দুপাশেই মাইনাস পড়ে গেছে, তাহলে আমি কি করে বুঝবো রিভার্স না ফরওয়ার্ডে আছে? এই জন্য ওই কনসেপ্টটা আমরা যাব না, আমরা শুধু দেখবো ভোল্টেজ কতটা আছে, কোন পাশে কত ভোল্টেজ কাজ করছে। যখন আমাদের দুটো করে ব্যাটারি দিবে তখন আমাদের ভোল্টেজ খেয়াল করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এই পাশে লো আছে এই পাশে হাই আছে, তার মানে ডায়োডটা রিভার্স বায়াসে আছে, আর রিভার্স বায়াসে তার তড়িৎ মানে পরিবহন, শূন্য হবে। তার মানে শূন্য হবে অ্যান্সার। এই ধরনের অঙ্ক যত ফরওয়ার্ড রিভার্সের অঙ্ক পাবে এই কনসেপ্ট মনে রাখবে, হাই লো এর কনসেপ্ট মনে রাখবে, ডিজিটালের কনসেপ্ট, ঠিক আছে? ওই কনসেপ্ট মাথায় রাখবে না, পোলারিটি ধরবেই না, পোলারিটি ধরলেই ফাঁসবে কোথাও না কোথাও গিয়ে। পোলারিটি ধরবো কখন ধরবো, যদি দেখি সেখানে একটাই ব্যাটারি আছে, যদি অনেকগুলো ব্যাটারি সমবায় থাকে তাহলে পোলারিটির কনসেপ্ট নিয়ে আসবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা নেক্সট, তারপরে 46 টা বল, ওটা সংখ্যালঘু আদান বাবাকে ব্যথানের জন্য। একটি পিএন সংযোগ যখন বিপরীত বায়াস প্রয়োগ করা হয় তখন সংযোগস্থলের মধ্যে দিয়ে যে প্রবাহ যায় সেটি প্রধানত এটা বিচলন এবং ব্যাপন দুটোই হবে, এবং এটা শুধু বিপরীত বায়াস নয়, সম্মুখ বায়াস থাকলেও এটাই অ্যান্সার হবে। আমি একদম সোজা করে বলছি, দেখো নোটে একটা লিখে দেওয়া আছে, খেয়াল করেছো কিনা, লাস্টে একদম গ্রাফটার তলায় লেখা আছে ফরওয়ার্ড কারেন্ট সমান লেখা আছে, দেখো ড্রিফট মাইনাস ডিফিউশন বোধহয় লেখা আছে, আর রিভার্সে বোধহয় লেখা আছে ডিফিউশন মাইনাস ড্রিফট, কোথায় লেখা আছে না নোটটা যে পাঠিয়েছিলাম? হ্যাঁ, তার মানে ওইখানে বুঝতেই পারছো যে ফরওয়ার্ড থাকুক রিভার্স থাকুক দুটোর জন্যই কারেন্ট ফ্লো করে। এবার কেন করে সেটা আমি একটু বলে দিচ্ছি। ব্যাপারটা কি হয়, এটা যদি আমার পিএন সংযোগ ডায়োড হয়, প্রথমত আমাকে জানতে হবে যে কোন কারেন্ট কাজ, কোনটার জন্য কি কারেন্ট বলছে। যদি কোনো আধান এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে, কারণ অর্ধপরিবাহীতে দু ধরনের বাহক আছে, একটা হোল আর একটা ইলেকট্রন, যদি হোলও যায় বা ইলেকট্রন যায় এক স্থান থেকে অন্য স্থানে, তার জন্য যে কারেন্টটা পাবো সেটাকে আমরা বলবো ড্রিফট কারেন্ট, সেটাকে বলবো আমরা ড্রিফট কারেন্ট। আর এই ইলেকট্রন হোল যখন, যদি হোল যায়, হোল গিয়ে যদি ইলেকট্রনের সাথে গিয়ে যুক্ত হয়ে যায় হোলটা, অথবা ইলেকট্রন গিয়ে যদি হোলের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, তাহলে ইলেকট্রন হোল পরস্পর যুক্ত হওয়ার জন্য যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। এইটা আমাদের প্রত্যেকে জানা, সেটাকে বলছি আমরা ডিফিউশন কারেন্ট, আর এটাকে বলছি ড্রিফট কারেন্ট, শুধু যাওয়ার জন্য। তো যখন আমি সম্মুখ বায়াসতেই দেখাচ্ছি, তাহলে এপাশে পি আছে, এপাশটা পি, এপাশটা এন, তাহলে এন এর মুখ্য বাহক কে? ইলেকট্রন। আমি এনটা দিয়ে বলছি কারণ বুঝতে সুবিধা হবে। তাহলে যখন আমি তাকে সম্মুখ বায়াস দেব, সম্মুখ বায়াস দিলে তখন কি হবে, ইলেকট্রন গুলো এদিকে যাবে, তাহলে ইলেকট্রন যাওয়ার জন্য আমি একটা কারেন্ট পাবো, আর দেখা গেল তিনটা ইলেকট্রনের মধ্যে একটা গিয়ে হোলের সাথে যুক্ত হয়ে গেছে। এখানে তো এখানেও যুক্ত হতে পারে বা পি তে গিয়েও যুক্ত হতে, সাধারণত ডিফিউশন সাধারণত নিঃশেষণ অঞ্চলে কোনো ইলেকট্রন থাকেনি, এখানে কনসেপ্টটা বাদিয়ে দাও। আমার এই ইলেকট্রন এখানে গিয়ে হোলের সাথে কোথাও না কোথাও গিয়ে তো যুক্ত হতে পারে হোলের সাথে, এই ইলেকট্রন গিয়ে, তো সেই ইলেকট্রন হোলের সাথে যখন যুক্ত হবে তার জন্য কারেন্ট পাবো, সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। এই জন্য ফরওয়ার্ড দিক কি রিভার্স দিক দুটোর জন্যই আমরা হচ্ছে দুটো কারেন্টের জন্যই আমরা কারেন্ট পাবো, সেটা হচ্ছে কি ড্রিফট কারেন্টের জন্য, ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন দুটোর জন্যই আমরা কারেন্টটা পাবো। এই জন্য এটা অ্যান্সার ডি, ডি দেওয়া আছে, ডিটাই ঠিক আছে, বিচলন এবং ব্যাপন। আবার বলছি, এই কোশ্চেনটা যদি সম্মুখ বায়াস থাকতো, সম্মুখ বায়াস থাকলেও এটাই অ্যান্সার হবে। তার কারণ হচ্ছে আমি দেখো ফর্মুলাটা লিখেই দিয়েছি, নেট ফরওয়ার্ড কারেন্ট হচ্ছে ডিফিউশন মাইনাস ড্রিফট, আর নেট রিভার্স কারেন্ট হচ্ছে ড্রিফট মাইনাস ডিফিউশন, দুটো কারেন্টের জন্য মিলিত কারেন্ট পাই আমরা। আচ্ছা নেক্সট, তারপরে 47টা একটু বলুন। 47 এলইডি তৈরিতে ব্যবহৃত হয় ইন্ডিয়াম ফসফেট, এটা মনে না রাখতে হবে। 47 এটা স্যার। আচ্ছা পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? পিএন সংযোগ ডায়োডে বিপরীত প্রবাহের মান, বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে?
নিষেধ অঞ্চলে বেদ বাড়বে, সংখ্যাগুরু বাহক দ্বারা পাওয়া মাত্রা বাড়বে, নিষেধ অঞ্চলে বেদ কমবে, সংখ্যাগুরু বাহক দ্বারা পাওয়া মাত্রা কমবে। এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন। পিএন সংযোগ ডায়োডকে যদি বিপরীত বায়াসে রাখি পিএন সংযোগ ডায়োডকে, তাহলে কি হয়, তার নিষেধ অঞ্চলে বেদ বাড়ে, বেদ বাড়বে। হ্যাঁ, না এই যে আচ্ছা আচ্ছা 48 এই হবে তাহলে। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 16 সালে এসেছিল এই কোশ্চেনটা। তারপর এগুলো সব 1 নম্বরের কোশ্চেন। আর আটকায়নি তো 50 পর্যন্ত কারো? আমি তারপর উত্তর বলছি। আচ্ছা, নেক্সট এ বলো 51 থেকে 60 এর মধ্যে কোন জায়গা বুঝতে পারোনি, কোন কোশ্চেনটা হয়নি? 53টা 2.5 ইলেকট্রন ভোল্ট নিষিদ্ধ কোটি বিশিষ্ট একটি অর্ধপরিবাহীকে পিএন ফটোডায়োড তৈরিতে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটি যে তরঙ্গদৈর্ঘ্য কি সেই শনাক্ত, G সমান H নিউ এই সূত্রটা দিয়ে হবে? হ্যাঁ ওই সূত্রটা সূত্র দিয়েই দিয়ে হবে। হচ্ছে, কিন্তু ম্যাথটা হচ্ছে না তো। এই যে ল্যামডা সমান hc বাই ইজি, এবার হ্যাঁ হয়নি এই কারণে, কারণ hc এর ভ্যালু মুখস্থ রাখোনি। মনে রাখবে hc এর ভ্যালু 12,400 বাই ইজি এত অ্যাংস্ট্রম, মনে রাখবে, ঠিক আছে? মানে সরি hc বলছি, এটা যদি বসাও তাহলে অ্যাংস্ট্রমে উত্তরটা বেরাবে। 12,400 যদি বসাও, 12,400 বসালে উত্তরটা অ্যাংস্ট্রমে আসবে। তো তুমি এখানে বসিয়ে দাও 12,400, আর ইজির ভ্যালু কত বলেছে 2.5, ক্যালকুলেশন করে দেখো তাহলে কত হচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 2 10, 5 4 20, 5 8 40, দুটো শূন্য, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 4 20, 5 9 45, 5 6 30, 4960। তার মানে 4960 মানে হচ্ছে 5000-এর কাছাকাছি হবে। 4960 মানে 5000-এর কাছাকাছি হবে উত্তর। মানে এটা 5000 বেরোচ্ছে কাছাকাছি, কিন্তু 5000 অপশনটা নেই, তাই 4000 ধরেছে আর কি। যাই হোক, এটা অ্যান্সারটা 4000 অ্যাংস্ট্রম লিখেছে, কিন্তু মানে এই এই অঙ্ক থাকলে মানে বিতর্কিত একটা উত্তর চলে এসেছে, একটা কাছাকাছি উত্তর চলে এসেছে, যদি বা 4960টা, মানে 4-এর দিকে একটু পাল্লাটা বেশি, সেই জন্য 4000 ধরছে। যাই হোক, এইরকম অঙ্ক যখন থাকবে তখন এইচসির ভ্যালু যদি কোথাও না পাও, সবসময় 12,400 ধরে করবে। আর এখানে খেয়াল করবে 12,400টা যদি বসাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা বেরাবে অ্যাংস্ট্রমে। এই একই ফর্মুলা ব্যবহার করে আমরা এক্স রে অঙ্ক করব, এই জন্যই বলছি, আর কিছু না। এক্স রে তে এই একই ফর্মুলা ধরে অঙ্ক করব। এটা মনে রাখবে, এইচসির ভ্যালু 12,400 বসালে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা অ্যাংস্ট্রম অর্ডারে আসবে। আমি কিন্তু 12,400 ইলেকট্রন ভোল্টের কথা বলছি, হ্যাঁ, এই জন্য ল্যামডার ভ্যালুটা কিন্তু অ্যাংস্ট্রমে আসবে। 58 এরটা একবার বলে। 58 হচ্ছে পিএন সংযোগ ডায়োডে কোনো বর্তনী সংযুক্ত না থাকলে আচ্ছা, এটা আগের দিন বললাম যে, তাও ভুল হয়ে গেল কি করে? ভুলে এই যে বলছিলাম এপাশে পি এপাশে এন, আর এখানে কি থাকে গ্রহিত আয়ন, আর এপাশে কি থাকে দাতা আয়ন। তো দাতা আয়নের জন্য কি বলেছিলাম, এই পাশটা প্লাস, আর মাইনাস আয়নের জন্য এটা মাইনাস, মানে গ্রহিত আয়নের জন্য মাইনাস। তাহলে এখন আমাকে বলো, ধরো এটা ধরো একটা যদি রোদ ধরি আমি, তাহলে সাথে যদি ব্যাটারি যুক্ত করি, তাহলে আমাকে বলো যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, তাই তো? তো যেদিকে কারেন্ট যায় তার উল্টা দিকে কি যায়, ইলেকট্রন যায়। তাহলে আমি বলতে পারি, আবার এটা আমি জানি যে ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে কে যায়, হোল যায়। তাহলে সেই কনসেপ্ট থেকে আমি কি বলতে পারি যে হোল যেদিকে যায় কারেন্টের ডিরেকশন সেদিকেই। তাহলে এখানে বলো, যখন আমি বায়াস যোগ করছি না, যে বলছে বর্তনী কোনো বর্তনীতে সংযুক্ত না থাকলে, তাহলে
পি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে তাহলে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এই জন্য বুঝেছে? এন প্রান্ত থেকে এতটা পর্যন্ত তো এনই তো, তাই না? এতটা পর্যন্ত তো পুরোটাই এন। তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে থেকে কোন দিকে কাজ হবে? প্লাস থেকে মাইনাসের দিকে, মানে এন থেকে পি এর দিকে হচ্ছে না? এই জন্য উত্তরটা হবে এন থেকে পি এর দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করবে, যদি বায়াসের সাথে যুক্ত করা নেই, বায়াস করা নেই বলে। আচ্ছা, এরপর বলো 61 থেকে 70 এর মধ্যে কোনো জায়গা আটকেছে কিনা। 64 এরটা দেখুন না তো। 64 ওই একই কনসেপ্ট, হাই লো ধরো দিয়ে এফেক্টিভ ভোল্টেজ বার করো, একই অঙ্ক। তাহলে এফেক্টিভ ভোল্টেজ কত ওখানে বলো আগে। প্রথম বলো ডায়োডটা হ্যাঁ এরপরে হয়ে যাবে। স্যার 65টা একটু বলবেন। 65 ট্রানজিস্টর সুইচ হিসাবে ব্যবহারের ক্ষেত্রে ট্রানজিস্টরকে ব্যবহার করতে। আচ্ছা, আগের দিন বলা হয়নি না ট্রানজিস্টর সুইচ হিসাবে ব্যবহারটা? স্যার বলা হয়েছে। বলছিলাম সুইচ হিসাবে ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, সুইচ আর স্পন্দক হিসাবে অক্সিলেটর বলেছিলেন, দুটো পয়েন্ট। কিভাবে ব্যবহার করে বলিনি না? না না। আচ্ছা, দেখো সুইচ বলতে আমরা বাড়িতে যে সুইচ ব্যবহার করি সেই সুইচের কথাই বলা হচ্ছে। তো সুইচের কটা অবস্থা আগে বলো, মানে কটা স্টেট? সুইচের দুটো স্টেট, একটা অন অফ। একটা অফ। আচ্ছা, অফ করলে, অন করলে কি হয়? অন করলে কারেন্টটা ফ্লো করে, আর অফ করলে কি হয়? কারেন্টটা অফ হয়ে যায়, তাই তো? মানে কারেন্ট আর আসে না, ব্লক হয়ে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে, মানে কারেন্ট পাই না আমরা কিন্তু, ঠিক আছে? মানে অফ অবস্থা আমি আউটপুটে কখনো কারেন্ট পাবো না, এইটুকু শুধু কনসেপ্ট রাখো। এবার আমাকে বলো ট্রানজিস্টরের যখন এপাশে ইনপুট আঁকছি আর এপাশে ফরওয়ার্ড দিচ্ছি, এই ইনপুট আর এপাশে আউটপুট করছি, মনে পড়ছে ট্রানজিস্টরের যে সার্কিটটা আছে, এই যে সি মোডের ছবিটা আঁকছি আমি, এটা সি মোডের ট্রানজিস্টরের ছবি। তাহলে এটা এমিটার, এটা বেস, আর এটা কালেক্টর। তো মনে করে দেখো ট্রানজিস্টরের যদি আমি ট্রানজিস্টরের এই পাশটায় কি বাস দিতে হয়? এই পাশটাতে ইনপুট, এই পাশটা ইনপুট, আর এই পাশটা কি? এই পাশটা আমার আউটপুট। তো বলো ট্রানজিস্টরের যদি আমি দুপাশেই রিভার্স দিয়ে দিই, দুপাশেই রিভার্স দিলে তাহলে ট্রানজিস্টর কোন অঞ্চলে পড়ে? কাট অফ অঞ্চলে। কাট অফ অঞ্চলে। কাট অফ অঞ্চল মানে আউটপুট কারেন্ট কত পাবো মনে পড়ছে? কাট অফ অঞ্চল মানে কিন্তু আউটপুটে কোনো কারেন্ট পাবো না। তাহলে ওই অবস্থাটা আমি ট্রানজিস্টরের অফ অবস্থা বলতে পারি, সুইচের অফ অবস্থা। তার মানে আমি যখন ট্রানজিস্টরের দুই পাশে রিভার্স বায়াস দিয়ে দেবো তখন ট্রানজিস্টর আউটপুট কোনো কারেন্ট পাবো নি। আউটপুট যেহেতু কোনো কারেন্ট পাচ্ছি না, তাহলে ওটা তাহলে কি করছে? ওটা আমরা সুইচের অফ অবস্থা ধরে নিতে পারি। এবার আসি, আমি যখন দুপাশেই ফরওয়ার্ড দিয়ে দেবো, দুপাশেই ফরওয়ার্ড দিব, তখন ট্রানজিস্টর কোন অঞ্চলে পড়ে? সম্পৃক্ত অঞ্চলে। সম্পৃক্ত অঞ্চল। সম্পৃক্ত অঞ্চল মানে কারেন্টটা কিন্তু গিয়ে স্যাচুরেট হয়ে যাচ্ছে, কারেন্টটা কিন্তু আর বাড়বে নি। তো আমরা যখন বাড়িতে সুইচ অন করি তখন কি আমার কারেন্টটা আপ ডাউন করে? কি কারেন্টের ভোল্টেজটা কিন্তু আপ ডাউন করে না, কারেন্ট কিন্তু স্থির মানের পাই। তাহলে ওই জন্য আমরা সম্পৃক্ত অঞ্চলটাকে অন অবস্থা ধরবো। এবার তোমরা হয়তো বলতে পারো যে স্যার সক্রিয় অঞ্চলটাও তো পেতে পারি, কিন্তু না, সক্রিয় অঞ্চলে আমরা গ্রাফটা কেমন পেয়েছিলাম মনে পড়ছে? গ্রাফটা এরকম ছিল, আস্তে আস্তে করে বাড়ছে, মানে যত ভোল্টেজ বাড়াবো তত কারেন্টের মান বাড়তে থাকবে। তো এখানে ভোল্টেজ, তার মানে কি এখানে কারেন্টটা আপ ডাউন করছে, মানে কারেন্টের মানটা ক্রমশ বাড়ছে। তাহলে কারেন্টের মান কিন্তু ফিক্সড নয়, কিন্তু আমরা বাড়িতে যে সুইচটা অন করি যখন, তখন আউটপুটে যে কারেন্টটা পাই সেটা কিন্তু ফিক্সড মানের পাই। আর সেটা কখন হয়? সেটা সম্পৃক্ত অঞ্চলে হয়, তাই না? তাহলে ট্রানজিস্টরের দুই পাশেই যখন আমরা ফরওয়ার্ড দিয়ে দেবো তখন ট্রানজিস্টর সম্পৃক্ত অঞ্চলে পড়ে যাচ্ছে, স্যাচুরেশন রিজিয়নে পড়ে যাচ্ছে, ওইটাকেই আমরা বলবো ট্রানজিস্টরের অন অবস্থা।
আর যখন দুপাশে রিভার্স দিয়ে দেবো তখন ট্রানজিস্টরটা কাট অফ অঞ্চলে পড়ে যাচ্ছে, কাট অফ অঞ্চলটাই হচ্ছে আমার ট্রানজিস্টরের সুইচের অফ অবস্থা। তো এইভাবে ট্রানজিস্টর হচ্ছে সুইচ হিসেবে কাজ করছে। তাহলে অপশন কোনটা হবে? ডি হবে, এই জন্য 65 ডি। আর কোনটা বলো? নেক্সট বলো 70 থেকে 80-র মধ্যে কোনো কোশ্চেন আটকেছে কিনা। স্যার 72টা একটু বলুন। 72 কি বলেছে? কোন ট্রানজিস্টরের ভূমি সংযোগে প্রবাহ বিবর্ধন 0.94। ভূমি সংযোগ বলেছে মানে সিবি মোড, আর সিবি মোডে আমরা কি পাই? আলফা পাই, বা না জানলেও চলবে। এই যে দেখো 0.94, আমি কি বলেছিলাম, যদি পয়েন্ট এরকম থাকে 0.93 থেকে বোধহয় 945 থেকে 98 মানে বলেছিলাম আলফার ভ্যালু, তো সেই রেঞ্জের মধ্যেই পড়ে যাচ্ছে, তার মানে আলফার ভ্যালু বলে দিয়েছে। তো সাধারণ সংযোগ ক্ষেত্রে এর মান কত হবে? সাধারণ ভূমি সংযোগে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক এত, তার মানে হচ্ছে কি বলছি, কোশ্চেনটা ইনকমপ্লিট লাগছে। কোন ট্রানজিস্টরে সাধারণ স্যার ভূমি আমি সংযোগ, বলবো কোশ্চেনটা হ্যাঁ বলো। স্যার কোনটা স্যার আবার স্যার কোনটা জিজ্ঞেস করলো? 72। সেভেন। আচ্ছা স্যার, ওটা হচ্ছে যে আলফার মানটা হচ্ছে 0.94 আর বিটাটা বের করাতে হবে, তার তো সে কিছু বলেনি। আলফা বাই 1 মাইনাস আলফা করলে তো অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, আলফা বলে দেওয়া আছে, বিটা বার মানে করলেই হবে। মানে হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার একটু ইনকমপ্লিট আছে, ওটা প্রবাহ গুণাঙ্ক হবে, ওটা লেখাটা স্যার একটু ইনকমপ্লিট আছে কোশ্চেনটা, ওটাই বলছি একটা যে ওয়ার্ড নেই শুধু। সাধারণ সংযোগ ক্ষেত্রে উহার মান কত, মানে ওইটা প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের কথাই বলছে আর কি। ওটা এই ফর্মুলা আলফা সমান কি, বিটা সমান কি, আলফা বাই 1 মাইনাস আলফা, ওই ফর্মুলায় বসালেই উত্তর হয়ে যাবে। আর 74 এর ওই ভোল্টেজ বিবর্তনে কি স্যার তখন সূত্র তো স্যার? 24 অ্যান্সার আসছিল। যখন কত আসছে? 24 আসছে। আমি মিস্টেক করেছি কিনা জানি না, কিন্তু 24 মানে অপশনের সামনে মেলেনি আমার। আচ্ছা 72টা এবার চেক করে নিচ্ছি। আমার হচ্ছে বিটার ফর্মুলা হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে 0.94 বাই 1 মাইনাস 0.94, তার মানে 0.94 বাই 0.106, তাই তো? তো আচ্ছা স্যার, 06 মানে না ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার 15.66 হবে। আচ্ছা তারপর আর কোনটা জিজ্ঞেস করলে? একটা 74 কি সূত্র ওটা? 74 একটি নিঃসারক বিবর্ধকের ইনপুট রোধ 3 ওহম, লোড রোধ 24 ওহম এবং বিটা 60 হলে ভোল্টেজ বিবর্ধন কত? বিবর্ধন মানে কি বলেছিলাম বলা যায়? আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তাহলে ভোল্টেজ বিবর্ধন মানে কি? ভোল্টেজ বিবর্তন মানে ভোল্টেজের আউটপুট বাই ভোল্টেজ ইনপুট। ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, ব্যাস এইটুকু তো। এবার আমাকে বলে দিয়েছে দেখো ইনপুট রোধ 3 ওহম, ইনপুট রোধ মানে কোনটা? আচ্ছা না জানলেও চলবে, আর আই সমান বলেছে 3 ওহম, তাই তো? আর লোড রোধ বলছে মানে আউটপুট রোধ, লোড রোধ মানে হচ্ছে আউটপুট রোধ, ঠিক আছে? তার ভ্যালু কত বলেছে? 24 ওহম। তো ভি সমান কি হয়? আই আর, তাহলে I0 ইন্টু R0, হয়েছে? আর ভিআই মানে কি? আই আর, আই আই আর আই। তো I0 কোন? I0 বলতে আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট কোন কি হয় সি মোডে? সি মোডে আউটপুট কারেন্ট কে? আইসি হবে। আর ইনপুট কারেন্ট কে? আইবি। আইবি। তাহলে আইসি বাই আইবি ইন্টু R0 বাই আর আই, হয়ে যাবে এবারে। আইসি বাই মানে আইবি বিটা। মানে বিটা। আর এটা হয়ে গেল কত? 24/3, তাহলে কত হচ্ছে? 50 ইন্টু 8 মানে 400। 50 নয় স্যার, 60 আছে 60। 60, তাহলে সরি, তাহলে 60 মানে হচ্ছে 848, তাহলে 480, তাহলে সি হবে অ্যান্সার।
আর সোজা ইলেকট্রনিক্স না, খুব সোজা বলছি তো, 79 করবো না? পড়ে মনে হবে অনেক কঠিন মনে হবে। 75 79 79, আচ্ছা 79 কি আছে বলছে, একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ মাত্রা 10 মিলি অ্যাম্পিয়ার। বলছে 90% ইলেকট্রন সংগ্রাহকে পৌঁছায়, তার মানে 90% মানেই হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? ইলেকট্রন সংগ্রাহকে পৌঁছালে তারপর আমাকে জানতে চাইছে, দেখো অপশন আছে নিঃসারক, ভূমি, এটা জানতে চাইছে। তাহলে আমি জানি কি, আমার ফর্মুলা কি, আই সমান আইবি প্লাস আইসি। তো আইসি যদি 90% হয়ে যায় তার মানে আইবি 10%। তাহলে 90% যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 10% মানে কত হবে, 10/90 ইন্টু 10%, তার মানে 100/90, তাই না? তাহলে এটা হচ্ছে ভূমি প্রবাহ। আর এক মিনিট দেখো, ট্রানজিস্টর সংগ্রাহক প্রবাহ মতো 10 মিলি অ্যাম্পিয়ার, 90% ইলেকট্রন সংগ্রাহকে পৌঁছালে। হ্যাঁ ঠিকই বলছি। তাহলে 90% যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 10% কত পেলাম, 10% আমরা পেয়ে গেলাম হচ্ছে 100/90, মানে 10^9। আর তাহলে 10^9 মানে হচ্ছে কত হচ্ছে, 0.1, তাই তো? 0.1 মিলি অ্যাম্পিয়ারই হচ্ছে, 0.1 আরো কিছু একটা থাকবে, 9 কে স্যার বলবো 9, 11 আসে, বলো। স্যার ওই 90% মানে তো স্যার ওই আইসি বাই আই হচ্ছে 90%, মানে 90/100। তাহলে স্যার আইসি সমান হবে, আই সমান হবে হ্যাঁ বলো। স্যার 90% সংগ্রাহকে পৌঁছে, তার মানে তো স্যার আইসি বাই আই মানেই তো 90%। তাহলে হ্যাঁ ওখান বলতে থেকে পারো। আই সমান, ওখান থেকে স্যার আই ইকুয়াল টু হবে 100/90 ইন্টু আইসি করলে তো স্যার অ্যান্সারটা চলে আসবে। আইসি তো দেওয়া আছে। আচ্ছা এক কাজ করো, অত সবে যাওয়ার দরকার নেই। অপশন সি টা হবে না, স্যার, এর আনসার অপশন সি হবে। এইটা দেখো 90% যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 100% কত বের করলাম, তাহলে সেটাই স্যার 10/90, 11 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি হচ্ছে, 11 মিলি অ্যাম্পিয়ারের একটু বেশি, ওটাই অ্যান্সার হবে। 11 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, তার মানে ভূমি নিঃসারক প্রবাহ প্রবাহ মাত্রাটা। আইবি মানে আইই মাইনাস আইসি, তাহলে 11 মাইনাস 10 করলে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তো সেটা দেখো অপশন আছে কি, 72 এর অপশন, 72 কত বললো, 79 এ অপশন হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার কোথাও নেই ভূমি প্রবাহ। তো ভূমি প্রবাহ স্যার যেন 1 মিলি অপশন অ্যাম্পিয়ার, সি আনসার হবে, ওই সি হবে অ্যান্সার তাহলে। অপশন সি হবে স্যার। এখানে তো বলা হুম নেই যে ভূমি প্রবাহ মাত্রাটাই বলতে হবে, এইগুলোর মধ্যে কোনটা সঠিক, তা নিঃসারক হুম প্রবাহ মাত্রাটাই পড়ছে। হুম নিঃসার প্রবাহ মাত্রাই অ্যান্সার হবে এই জন্য। আচ্ছা নেক্সট, এটাতে ফর্মুলা বসালেই উত্তর হয়ে যায়। আচ্ছা 84 বলেছে যে আলফার ভ্যালু হচ্ছে কত, 0.96। তো আলফা সমান কত হয়, আইসি বাই আই, আইসি বাই আই ভ্যালু কত, 0.96 বলে দেওয়া আছে। এবার আমাকে বলেছে নিঃসারক প্রবাহ 7.2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইসি সমান কত, আইসি সমান হচ্ছে 0.96 ইন্টু হচ্ছে 7.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি আইসি পেয়ে যাব। আর আই আমাকে তারপর বলেছে ভূমি প্রবাহ কত, তাহলে আই বি সমান কত, আই ই মাইনাস আইসি। তাহলে 7.2 থেকে এটা বিয়োগ হবে, আইসি ধরে কত 0.96 ইন্টু 7.2, এত মিলি অ্যাম্পিয়ার ছিল, তাহলে 7.2 কমন নিয়ে নাও না, 1 মাইনাস 0.96, তার মানে 7.2 ইন্টু এটা হচ্ছে কত 0.04, গুণ করলে কত আসছে, 4 দুগুণে 8 আর 7 4 28, তার মানে 29 মিলি অ্যাম্পিয়ার হবে। তাহলে 0.29 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। আর স্যার 87। 87, সাধারণ নিঃসারক সংযোগে একটি ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখটি হলো নিম্নরূপ, লেখচিত্র অনুযায়ী প্রবাহ বিবর্ধন কত হবে। আচ্ছা এরকম যখন অঙ্ক থাকবে
87-এ যখন এরকম অঙ্ক থাকবে, গ্রাফ দিয়ে যদি অঙ্ক থাকে, যে কোনো একটা গ্রাফ আর তার পরের গ্রাফটা নিয়ে নাও। তো আমি নিচ্ছি এটা কত, এটা 5 বলা আছে, এটা 10 বলা আছে। দেখো গ্যাপটা সমান সমান আছে, 5, 10, 15, 20। আর এই করসপন্ডিং কারেন্ট কত বলা আছে, আইবির ভ্যালু বলা আছে 1 আর 1 মিলি অ্যাম্পিয়ার, আর এটা বলা আছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এদিকে প্লট করা আছে আমার, এদিকে প্লট কি আছে, আইসি, সরি, এদিকে বলা আছে আমার কি আইসি, আর এদিকে বলা আছে আমার আইবি। এগুলো সব আইবির ভ্যালু বলা আছে। তো আমাকে বলেছে যে প্রবাহ বিবর্ধন কত। তো প্রবাহ বিবর্ধন মানে কি, বিটার কথা বলছে, যেহেতু সাধারণ নিঃসরক সংযোগ বলা আছে, তাহলে বিটা সমান কি হয়, আইসি বাই আইবি। তো আইসি মানে ডেল্টা আইসি বাই আইবি। তো ডেল্টা আইসি বাই আইবি মানে কত, মানে I2 মাইনাস আইসি 2 মাইনাস আইসি 1। তো কত সেটা 2 মাইনাস 1, আর এটা হচ্ছে IB2 মাইনাস IB1। তো কত হচ্ছে 2 মাইনাস 1, আর এটা কত হবে, এটা হবে 10 মাইনাস 5, এত মাইক্রো অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ার। মিলি মানে কত, 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর মাইক্রো মানে কত, 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে হয়ে গেল কত, 1/5, 10 টু দি পাওয়ার 3, 5 মানে 5 2 10, মানে 0.2 মিলি অ্যাম্পিয়ার। সরি, মিলি অ্যাম্পিয়ার বলছি আমি, ওরা এটা মিলি অ্যাম্পিয়ারে রাখা যাবে, কারণ এ তো কোনো একক হয়নি। তাহলে 1000-কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1000-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 200 হচ্ছে, 200 হবে। এই জন্য এটা অনেক কঠিন মনে হচ্ছে কি, একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ফর্মুলা হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, মনে করে দেখো ফর্মুলা এটাই লেখা ছিল, মানে এই বিয়োগফলটাই হচ্ছে ডেল্টা আইবি, আর এই বিয়োগফলটা হচ্ছে ডেল্টা আইসি। এখান থেকে ডেল্টা আইসি, এখান থেকে ডেল্টা আইবি পেয়ে যাবো, দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো বিটা। খেয়াল রাখতে হবে, এটা মাইক্রোতে হয়, এটা মিলিতে হয়। মিলি মানে মিলি মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই প্রেফিক্স গুলো একটু মুখস্থ রাখবে, ফিজিক্সে খুব কাজে লাগে। মিলি মানে হচ্ছে, দেখো আমি একটু বলে দিচ্ছি, যখন বলছি যখন বলেই দিই ভালো করে। এমনি আমরা কি জানি, গ্রাম, মিটার অথবা লিটার বসাই। তারপর মনে করে দেখো ছোটবেলায় পড়তাম ডেকা, হেক্টো, তারপর কি পড়তাম কিলো, তাই না, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম পড়তাম। তারপরে কি ছিল ডেসি, তারপরে কি ছিল সেন্টি, তারপরে ছিল মিলি। তো এইটা মানে পাওয়ার বুঝবো 0, ঠিক আছে, 10-এর পাওয়ার 0, এটা মানে 10-এর পাওয়ার 1, এটা মানে 10-এর পাওয়ার 2, এটা মানে 10-এর পাওয়ার 3। ঠিক, এটা মানে হচ্ছে 10-এর পাওয়ার নিচে দিয়ে গেলে মাইনাস, 10-এর পাওয়ার -2, 10-এর পাওয়ার -3। প্রথমে কি হবে, সব এক এক করে কমবে, এরপর কি হবে, এরপর 3 3 করে কমবে। মিলির পর আসবে কি মাইক্রো, মাইক্রোর পর আসবে কি ন্যানো। এগুলো সব মনে রাখতে হবে, এগুলো কিন্তু কাজে লাগবে প্রচুর। ন্যানোর পর কি পাবো, পিকো, পিকোর পর কি পাবো, পিকোর পর পাবো ফার্মি। এগুলো সব কি হবে, তারপরে 3 3 করে কমবে, -6, -9, -12, -15। ঠিক একই রকম ভাবে উপরে যখন যাবো তখন কি হবে, 3 3 করে বাড়বে। কিলোর পর কি পাবো, মেগা, মেগার পর গিগা, গিগার পর টেরা, টেরার পর পেটা, পেটার পর ফেমটো। মনে করে দেখো, এই যে 1 MB মানে 10 টু দি পাওয়ার 6 কেবি, এই বাইট। গিগা মানে 10 টু দি পাওয়ার 9, টেরা মানে 10 টু দি পাওয়ার 12, পেটা মানে 10 টু দি পাওয়ার 15, আর ফেমটো মানে 10 টু দি পাওয়ার 18। দেখবে বলা থাকবে এত মেগা ওহম, মেগা ওহম বলা থাকবে, এগুলো দেখবে পাবে। এত গিগা বা এত এত পিকো, এত পিকো ফ্যারাড অঙ্ক বলা থাকবে দেখবে। তো এই টার্মগুলো একটু শিখে রাখতে হবে, পাওয়ার গুলো ধরে নিতে হবে করে। হ্যাঁ, আর আরেকটা জিনিস খুব কাজে লাগে, সেটা হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে মনে রাখবে 10 টু দি পাওয়ার -10 মিটার হয়। জ্ঞান অ্যাংস্ট্রমটা দৈর্ঘ্যের একক, অথবা
যদি সেন্টিমিটার বসাও 10⁻⁸ সেন্টিমিটার। এই কনভার্সন গুলো খুব কাজে লাগবে। এই যে কিলো দেখার সাথে সাথে আমি 10⁻³ বসে দিচ্ছি। মাইক্রো মানে যেখানে যেখানে মাইক্রো দেখতে পাবো 10⁻⁶ ডাইরেক্ট বসে দেবো, মিলিয়ে দেখতে পাবো মানে 10⁻³ বসে দেবো। অঙ্ক খুব সোজা হয়ে যাবে তখন, আর বসাতে হবেও তোমাকে। এই আর কোনটা বলো? স্যার 89 এরটা একটু বলে দিন না। 89 ট্রানজিস্টরের CEDT মানে সি মোডের কথা বলা হচ্ছে। VC 2 ভোল্ট, VCE তার মানে এটা আউটপুট ভোল্টেজ বলে দেওয়া আছে 2 ভোল্ট। ভূমি প্রবাহ 100 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবির ভ্যালু বলেছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তারপরে বলেছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে, তার মানে ডেল আইবি পেয়ে গেলাম। তাহলে ডেল আইবি কত? ডেল আইবি হচ্ছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেল। সংগ্রাহক প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে আইসির ভ্যালু বলেছে কত? 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমি ডেল আইসি পেয়ে গেলাম কত না হচ্ছে 20 - 10 মানে কত? 10। তাহলে এটা পেয়ে গেলাম আমি কত? 10 মিলি অ্যাম্পিয়ার। এরপর আমাকে কি জানতে চাইছে? প্রবাহ বিবর্ধন কত, তার মানে বিটা জানতে চাইছে। বিটা সমান কি? আইসি বাই আইবি, মানে ডেল আইসি বাই ডেল আইবি, মানে আমি তো হচ্ছে কত? করেছি কিন্তু হয়নি কেন? 10 × 10⁻³ আর এটা হচ্ছে 200 মানে 10 × -6। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 × 20 × 10⁻1000, তাই না? তার মানে 20 × 5 = 100, তার মানে 5 এর 50, 20 × 5 = 100, এই তো 50 আসছে। আর তার মানে এইটা আমাকে বেকার দিয়েছে এই ডাটাটা, মানে এই ডাটাটা আমাকে টেনশন ধরাবার জন্য দিয়েছে যে আমি এখানে মাইক্রো অ্যাম্পিয়ার আর মিলি অ্যাম্পিয়ারটা তাই এটা চেঞ্জ, ওই জন্য ভুল হয়ে গেছে। আর 93 অঙ্কটা পারার কথা নয়, 93 বলছি, 91 টা স্যার। 91 পারবে না এখন, কারণ তোমরা অসিলেটর পড়োনি, ফিডব্যাক অসিলেটর পড়ানো হয়নি, পারবে না এখন, ওটা ছাড়াই থাক, গোল করে রাখো। তো 91 সিলেবাস, 91 এখনো পড়ানো হয়নি, ফিডব্যাক অসিলেটর পড়াই, এটা সবার লাস্টে পড়াবো, মডার্ন ফিজিক্সে সবার লাস্টে। যাই হোক, তাহলে আর কোনো কিছু আটকায়নি তো? 91টা হবে নি, 92 তো এটাও হবে নি, কারণ তোমরা স্পন্দক এখনো পড়োনি। আর 93টা কি হয়েছে সবার? 93টা বলো দেখি কিসের সার্কিট ওটা? কি সার্কিট ওটা বলো আগে, কার সার্কিট ওটা? হাফ ওয়েভের। ব্যাস, এটা তো পেয়ে গেল উত্তর। একটা ডায়োড আছে মানে হাফ ওয়েভ সার্কিট, এসি দিয়েছি আবার, তাহলে ডিসি পাবো, তাই না? হাফ ওয়েভ কখন হয়? যদি এ থেকে বি তে কারেন্ট, মানে হাফ ওয়েভ আমি শুধু পজিটিভ পার্টের জন্যই কারেন্ট পাবো, মানে এ থেকে বি এর জন্যই শুধু পাবো, কারণ এসি না। বুঝা যাচ্ছে না? বলতে পারো একটু ডিটেলসে? 93 বলবো? আচ্ছা বলেই দিই, যেমন বলছো। এই তো ডায়োডটা দেওয়া আছে, তাহলে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি এটা হাফ ওয়েভ সার্কিট। তো হাফ ওয়েভ সার্কিটে কি হয়, যখন আমার এই যে ভিএম সাইন ওমেগা টি মানেই এটা এসি সমীকরণ। আর যদি নাও জানো, এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এই যে পেপসি চিহ্ন দেওয়া আছে, ওটা এসি সাইন। তো এসিতে কি হয়, হাফ ওয়েভে কি হয়, এই নিচের পার্টটা কি হবে, বাদ হয়ে যাবে, নিচের এই পার্টটা বাদ, আমরা শুধু এইটার জন্য কারেন্ট পাবো। তাহলে যখন আমার এই পার্টটা, আমি কি বলেছিলাম, যখন এরকম হাসবে, এরকম যদি ধরি, তাহলে এই পার্টটা যখন পাবো তখন এখানটা প্লাস, এখানটা মাইনাস, তাই না? তাহলে তখন কি হবে, কারেন্ট ফ্লো করবে, তার মানে এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করবে। তারপরে
পরের পার্টটার জন্য যখন এই পার্টটা এসে পড়বে তখন কি হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে তখন বি থেকে এ দিয়ে কারেন্ট যাবে না। হয়েছে, বোঝা গেছে? স্যার বলছি একটা কথা, স্যার ফেমটো তো পিকোর নিচে হয়, মানে ফেমটোমিটারটাই তো ফার্মি 10⁻⁻15টা, আর পেটার উপরে তো এক্সা হয়। ওটা এক্সা হবে না, সরি তাহলে ভুল লিখে দিয়েছি আমি। এক্সা তারপর বোধহয় অয়ট্টো না অট্টো আছে বোধহয়। এক্সা জিটা তারপর অট্টো। হ্যাঁ আমার তাহলে ভুল লেখা হয়ে গেছে, সরি। হ্যাঁ, আর এইটা তাহলে ফেমটো পিকোর নিচে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেমটোটাই ফার্মি। হ্যাঁ, ফেমটোটাই ফার্মি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমার ভুল লেখা হয়ে গেছে। আর এটা কি বলবে জানো, 10/10টা এক্সা। এক্সা, এক্সার পর বোধহয় এক্সার পর কি আছে বলো? এক্সার উপরে জিটা আছে, জিটা, তারপরে অট্টো। হ্যাঁ হ্যাঁ জিটা, আর এই পাশে বোধহয় নিচে আছে অয়ট্টো বোধহয়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অত দূর অব্দি লাগেনি, পেটাতেই মানে এ পাশে উপরে +15 আর নিচে -15 পর্যন্তই কাজ হয়, তারপর লাগে না। কারণ আমার তো 15 মানে কি ওই নিউক্লিয়াসের ব্যাসার্ধটাই কাজে লাগে, 0.6 অ্যাংস্ট্রম, এই 0.6 অ্যাংস্ট্রম বলছি। নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ বোধহয় অ্যাংস্ট্রমে বলছি, এতে ফার্মিতে থাকে বোধহয়, ওই অর্ডারটাই পর্যন্তই কাজে লাগে, তারপর আর লাগে না, এমনি দরকার নেই অতটা। যাই হোক আমার ভুল লেখা গেছে, সরি। এটা ফেমটো বা ফার্মি হবে। আচ্ছা আশা করি নেই আর কোনো জায়গা জিজ্ঞাসা, যদি জিজ্ঞাসা থাকে পরে ডিটেল জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, আমি এখানে রেকর্ড অফ করলাম।